তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা 6। অবস্থানটা শহরের বাইরে নির্জন এক পরিবেশে, পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতরে। সময়টা রাত 1:02। গভীর রাত যাকে বলে। চারিদিকে তিমিরে ঢাকা আধার। ঝিঝি পোকার ডাক শোনা যায়। শোষ বাতাসের শব্দ কানে আসছে। নিশান বাইকে থামালো বিল্ডিংয়ের কাছেই। ভেতরে প্রবেশ করলো। লিফট নিয়ে সোজা ছাদে চলে গেল। 5 মিনিটের মতো সময় লাগলো। বিল্ডিংটা 10 তলা। নিশান লিফট থেকে বের হতেই জিহান এগিয়ে আসলো। নিহান জিহানের দিকে তাকিয়ে বলল, কোথায়? ধরে রাখতে বলেছিস, ধরে রেখেছি, চল আমার সাথে। বলে জিহান হাঁটতে লাগলো। নিশান জিহানের পিছু পিছু গেল। একটু হেঁটেই তারা থামলো। হলদে একটা আলো আছে সেখানে, আর সেই আলোর নিচে একটা চেয়ারে বাঁধা অবস্থায় একটা লোক, মুখের ভেতরে কাপড়, চোখ বাঁধা। কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। নিশান এগিয়ে গেল, মুখের কাপড় খুলে ফেলল। লোকটা চিৎকার দিয়ে বলল, কোন শুয়োরের বাচ্চা আমাকে এইভাবে আটকে রেখেছে রে? কার সাহস ভবিষ্যৎ এমপিকে এইভাবে আটকানোর? সাহস থাকলে আমাকে খুলে দে। নিশান কোনো কথা না বলে চোখের কাপড়ও খুলে দিল। লোকটা চোখ বন্ধ করে রাখলো। এখন খুললেও ঝাপসা লাগবে, তাই ধীরে ধীরে খুলল। সামনে নিশান আর জিহানকে দেখে লোকটা চিৎকার দিয়ে বলল, তোরা এত সাহস আমাকে বেঁধে রেখেছিস কেন? আর কেনই ধরে এনেছিস? কাপুরুষদের মতো কাজ করে এসছি। লোকটার কথা শুনে নিশান বাঁকা হেসে বলল, কাপুরুষ তো তুই, টাকলা ইদ্রিস মির্জা। তুই তো মেন কাপুরুষ, এই জন্যই তো পেছন থেকে ছুরি বসাস। সামনাসামনি লড়তে ভয় লাগে বুঝি? ইদ্রিস মির্জা ভুরু কুচকিয়ে বলল, কারোর পেছন থেকে আমি ছুরি বসাইনি মিস্টার চৌধুরী। আপনি নিজেই আমাকে ছুরি দিয়ে আঘাত করছেন। নিশান ঘাড় একবার ডান দিকে আরেকবার বাঁ দিকে ঘুরিয়ে ফুটিয়ে নিল। আওয়াজ আসলো। হুট করে নিশানের মুখের রং পাল্টে গেল। চোখ দুটো লাল রক্তের মতো হয়ে গেল, যেন চোখ বন্ধ করলেই পানির বোতলে রক্ত বের হয়ে আসবে। নিশান এসে ইদ্রিসের গলা চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, হারামির বাচ্চা, পুরুষ মারাও। শালা কাপুরুষ, পেছন দিক দিয়ে ছুরি দিয়েছিস ভালো, কিন্তু তুই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস কেন? বল, কেন হাত বাড়িয়েছিস? আমার ইস্যুকে আঘাত করতে চেয়েছিস কেন? আনসার মি। নিশান অনেক জোরে ইদ্রিসের গলা চেপে ধরে, যার দরুন কাশি উঠে গিয়েছে। জিহান কি নিশানকে টেনে তুলল। ইদ্রিস কাশতে কাশতে নিজেকে একটু ঠিকঠাক করে বলল, কে বলেছে ওকে মারবো আমি? মালটা হেব্বি সুন্দর, একটু ভোগ করতাম তাই কিডন্যাপ করতে পাঠিয়েছিলাম। আচ্ছা, ওই রকম মাল তুই কই পেলি নিশান? ইদ্রিসের কথা শেষ হতেই নিশান জিহানকে ধাক্কা মেরে ফেলে ইদ্রিসের কাছে গিয়ে পরপর ইদ্রিসের 2 গালে চড় মারল, কলার টেনে ধরল। তোর সাহস দেখে আমি অবাক হই ইদ্রিস। তুই বারবার সাপের গুহায় মুখ দিয়েছিস, আর ভাবলি কিভাবে সাপের গুহায় মুখ দিলে সাপ তোকে ছেড়ে দেবে? বলেই নিশান ইদ্রিসের গাল চেপে ধরে হিংস্রতার সাথে বলল, আমার ইস্যুকে তোর ওই ফাকিং ফেস দিয়ে মাল বললি? তোকে আমি আমার ইস্যুকে মাল বলার সাহস দিয়েছি? বল, কে দিয়েছে তোকে? আর কি যেন বললি, আমার ইস্যুকে ভোগ করবি? আমার ইস্যুকে ভোগ করা স্বপ্নের ব্যাপার। ইস্যুর বদলে কুকুরকে ভোগ করতে পারবি আজীবন, শুয়োরের বাচ্চা। আর ইউ টকিং ফাক শিট, ড্যাম ইট। বলেই নিশান ইদ্রিসকে ছেড়ে দিল। ইদ্রিসের মনে হয় দাঁত ভেঙে গিয়েছে, মুখ নাড়াতে পারছে না। এর মধ্যেই নিশান আবার বলল, ভবিষ্যৎ এমপি ছাড় দিলাম, বাট ভুলে যাস না তোর কীর্তিকলাপ কি কি। আর দ্বিতীয়বার আমার ইস্যুর দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলবো। ইদ্রিস চুপ করে আছে, কিছু বলছে না। নিশান এবার জিহানকে বলল, জিহান, পাত্রটা নিয়ে আয় ফার্স্ট। আমি বাসায় যাব, এখানে থাকলে আমার রাগ কমার বদলে বাড়বে। জিহান মাথা নাড়িয়ে পাত্র আনতে গেল। 2 মিনিটের মধ্যে একটা ছোট পাত্র নিয়ে হাজির হলো। নিশান পাত্রটা নিয়ে ইদ্রিসের কাছে গেল। হাতে প্রথম গ্লাভস পরে নিল। ইদ্রিসের একটা হাত আর একটা পা খুলে দিল। নিশান বাঁকা হাসি দিয়ে ইদ্রিসের বাম হাতটা ওই পাত্রের ভেতর চেপে ধরল। পাত্রের ভেতরে ছিল নাইট্রিক অ্যাসিড, যা অতিরিক্ত মাত্রায় ক্ষতিকারক। ইদ্রিস জ্বালা যন্ত্রণা ছটফট করতে লাগলো, আর নিশান পৈশাচিক হাসি হাসছে।
2 মিনিট পরে ইদ্রিসের হাত ছাড়লো। ইদ্রিসের হাত পুড়ে একদম চামড়া পুড়ে গিয়েছে, মাংস বের হয়ে এসেছে। ইদ্রিসের হাত দেখে অমনি নিশান ইদ্রিসের ডান পা দিল নাইট্রিক অ্যাসিডের মধ্যে। ইদ্রিস গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। কিছু সময় রেখে নিশান ছেড়ে দিল। নিশান বলল, আমার সাথে লাগতে আসা উচিত হয়নি। সো স্যাড, কি অবস্থা করে দিলাম আমি। এর থেকেও ভালো অবস্থা করতাম, বাট ভবিষ্যৎ এমপি বলে কথা, তাই 70% ডিসকাউন্ট পেয়ে গেলি। আল্লাহ হাফেজ। বলেই নিশান জিহানকে বলল, বাড়িতে দিয়ে এই গাধাকে, তারপর বাড়ি ফিরিস। আমি বাড়ির দিকে গেলাম। জিহান মাথা নাড়ালো। নিশান বের হয়ে গেল বিল্ডিং থেকে। নিচে নামতে বাইক নিয়ে উদ্দেশ্য করলো। জিহান ইদ্রিসের কাছে গেল। ইদ্রিস এখনো চিৎকার করছে। জিহান বাঁকা হাসি হেসে বলল, শালা তোকে কতবার নিষেধ করেছিস শুনিসনি, বাট এইবার বাঘকে আঘাত করেছিস। বাঘ তোকে ছাড়বে না। আজকের কথা মনে থাকলে শালা টাকলা, তোর কিছুই হবে না আর। সকাল 6:20। চারিদিকে সূর্যি মামা নিজের তেজ ছড়িয়ে দিয়েছে শহর জুড়ে। চৌধুরী ম্যানশনের অনেকেই উঠে গিয়েছে, আবার অনেকে এখনো ঘুমিয়ে আছে। সেলিনা চৌধুরী বেডের ওপর গোছগাছ করছিল। এমন সময় তাজউদ্দিন চৌধুরী ওয়াশরুম থেকে গোসল করে একেবারে পরিপাটি হয়ে বের হয়ে আসলেন। রুমের একপাশে থাকা সোফায় বসে সেলিনার উদ্দেশ্যে বলল, সেলিনা, তোমার ছেলে দিন দিন আরও বেপরোয়া হয়ে যাচ্ছে। সেলিনা হাতের কাজ থামিয়ে তাজউদ্দিনের দিকে তাকিয়ে বলল, ভালো কিছু করলে ছেলে তখন আপনার হয়, আর খারাপ কিছু করলে আমার। তো কি করেছে আমার ছেলে একটু শুনি। তাজউদ্দিন ভুরু কুঁচকিয়ে নিজের বইয়ের দিকে কয়েক পল তাকালেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, কি করেনি সে? ফজরের নামাজের আগে একটু ড্রয়িং রুমে গিয়েছিলাম, আর তখন দেখি তোমার ছেলে বাসায় ফিরল। জিজ্ঞাসা করলাম, কই ছিলি সারা রাত? জবাব দিচ্ছি, ছেলে বড় হয়েছে, এখন কৈফিয়ত দেওয়া বাদ দেন। তাজউদ্দিনের কথা শুনে সেলিনা বলল, ঠিকই তো বলেছে, এখন সে বড় হয়েছে, নিজের মতো চলুক না। হাজার রাত শেষে দিনবেলায় বাড়ি আসুক, তাতে সমস্যা কি আপনার? কোনো মেয়েকে তো আর ভাগিয়ে আনছে না। সেলিনার কথা শুনে তাজউদ্দিন অবাক কণ্ঠে বলল, আশ্চর্যজনক বিষয়, এইটা তোমার ছেলে তো? ছেলে রাত করে বাড়ি ফিরতে সমস্যা নেই কেন? আবার বলে মেয়ে নিয়ে আসবে। তোমার ছেলেকে কি কেউ মেয়ে দেবে? কোনো মেয়ের পছন্দের তালিকায় আমার মনে হয় না তোমার ছেলের নামের একটা অক্ষরও আছে কিনা। মেয়ে দেবে না মানে? আমার সোনার টুকরা ছেলের জন্য মেয়েরা লাইন দিয়ে আছে, আর মেয়ে তো আমার অনেক আগেই পছন্দ করা আছে, শুধু বিয়েটা হয়ে গেলেই ভালো। মেয়ে পছন্দ আছে মানে? কাকে পছন্দ করেছ? সেলিনা মুখ ভাঙিয়ে বলল, ঢং করছেন নাকি? 2 দিন আগেই তো রাতে আপনাকে আমার ফুফাতো বোনের মেয়ের কথা বললাম, আমার ভাগ্নি, ভুলে গিয়েছেন? তাজউদ্দিন উঠে দাঁড়ালেন, হাতে ঘড়ি পরে চুলগুলো ঠিকঠাক করে বলল, সে ঘরে বালি ঢালছো সেলিনা। আমার মনে হয় না তোমার ওই উগ্র ছেলে বিয়ে করবে। আমি অফিসে যাব, দ্রুত আসো বাইরে। বলেই তাজউদ্দিন চলে গেলেন। সেলিনা বিড়বিড় করে বলল, করবে না মানে? আমার ভাগ্নি কি কম সুন্দরী নাকি? অবশ্যই করবে। শুধু আর কয় মাসের অপেক্ষা, সে দেশে আসুক, তারপর ছেলেকে বিয়ের কথা বলবো। সেলিনাও আর দাঁড়ালেন না, বের হয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে বসে আছে জামালউদ্দিন, সালাউদ্দিন আর মেহেরিমা, 3 ভাই বোন মিলে গল্প করছে। তখনই তাজউদ্দিন আসে, তাদের সাথে গল্পে যুক্ত হয়। তাজউদ্দিন মেহেরিমাকে বলল, কিরে মেহেরিমা, তোর ছোট ছেলে আর রুবেল কবে আসবে দেশে? মেহেরিমা হেসে উত্তর দিল, এই তো ভাইজান, তারা কাজ দ্রুত শেষ করেই আজকেই চলে আসবে সন্ধ্যার দিকে। খুব ভালো, তবে তোরা কিন্তু এইখানেই থাকবি, এখান থেকে তোদের যেতে দেব না বলে দিলাম। বড় ভাইয়ের সাথে বাকি 2 ভাইও সায় দিল। মেহেরিমা বলল, হ্যাঁ থাকবো তো, আর রুবেল সন্ধ্যায় আসবে। রাতে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, আশা করি সবাই উপস্থিত থাকবে সেখানে। কি সারপ্রাইজ আপা? রাত হলেই জানতে পারবি। অপেক্ষায় থাকলাম। জামালউদ্দিনের কথা শেষ হতেই সেলিনা ডাক দিল 3 ভাইকে নাস্তার জন্য। তারা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যায়, বাইরের কোনো খাবার খায় না। তারা 3 ভাই উঠে গেল। সেলিনা নাস্তা দিল সবাইকে। কিয়া চৌধুরী মেয়েদের বই পড়াচ্ছে।
যারা আর রাত্রি এখন গভীর ঘুমে। এদিকে সামিয়া উঠে বই পড়ছে, কিন্তু সিমি ঘুমিয়ে আছে। এমন সময় রোজিনা সিমির রুমে আসলো। সামিয়াকে বই পড়তে দেখে বলল, আমার আদর্শ সন্তান সকালে উঠে বই পড়ছে, আরেকটা আদর্শর অও নাই, পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছে। সামিয়া রোজিনার দিকে তাকিয়ে বলল, বসো মামুনি, আমার ঘুম ভেঙে গিয়েছিল, তাই দ্রুত পড়তে বসেছিলাম। রোজিনা গিয়ে সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বই পড়ো, আর আমি ওই মহারানীকে উঠিয়ে দেই। বলেই রোজিনা সিমির কাছে গেল। সিমির গায়ে 2-3 বার হাত দিয়ে ডাকলেন, কোনো সারা শব্দ নেই। রোজিনা এবার ওয়াশরুমে ঢুকে এক মগ ঠান্ডা পানি আনলেন, এনে সোজা সিমির মুখে চেলে মারলেন। সিমি চিৎকার দিয়ে উঠল, ডুবে গেলাম, বাঁচা কেউ। সিমির চিৎকার বাড়ির প্রত্যেকটা সদস্য শুনতে পেল। দৌড়ে সবাই সিমির রুমে হাজির হলো। সিমির চুল সহ জামাকাপড় সবকিছু ভিজে গিয়েছে। সালাউদ্দিন রোজিনার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রোজিনা, মেয়ের কাপড় চোপড় সহ চুল ভিজা কেন? ভিজিয়ে দিয়েছি, এত ঘুমকাতুরে মেয়ে বাবা আমি জীবনেও দেখিনি। রোজিনার কথা শুনে তাজ বলল, জীবনে দেখনি বলেই তো আপনি তোমার ইচ্ছা পূরণ করে দিল আম্মু, আপনিকে তো পুরস্কার দেওয়া উচিত। ছোট তাজের কথা শুনে সবাই হেসে উঠল। রোজিনা ধমক দিয়ে বলল, তুই এখানে কি করছিস, যা গিয়ে পড়তে বস। পড়তেই তো বসেছিলাম, আপনির চিৎকার শুনে দৌড়ে এসেছি। হয়েছে হয়েছে, দৌড়ে যা, পড়তে বস। তারপর রোজিনা ওদের 3 ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি সামলিয়ে নিচ্ছি, আপনারা নিজেদের কাজে চলে যান। 3 ভাই কোনো কথা না বলে বের হয়ে গেল রুম থেকে। মেহেরিমা ভেতরে ঢুকলো, সেলিনাও আছে সাথে। যারা আর রাত্রি এসেছিল, ওদের এখনো ঘুম কাটেনি, তাই আবার ঘুমোতে গিয়েছে। কিয়া চৌধুরী মেয়েদের উপরে রেখে এসেছিল, সিরিয়াস কিছু না বলে আবার চলে গেলেন নিচে। কিন্তু নিশান আর জিহান আসেনি। এইদিকে সিমি ঠোঁট ফুলিয়ে ন্যাকা কান্না করছে। মেহেরিমা এসে সিমির চুলের পানি মুছতে মুছতে বলল, রোজিনা, তুই আমার সিমিকে এইভাবে একদম বিরক্ত করবি না, আমার সোনাটার ঘুম হয়নি ভালোভাবে। সিমি ফুপিকে জড়িয়ে ধরে ঠোঁট উল্টিয়ে বলল, আর বলো না ফুপি, আম্মু সবসময় আমার উপর এমন অবিচার করে, তুমি খুব ভালো। রোজিনা চোখ ছোট ছোট করে বলল, মা একটু শাসন করলেই মা খারাপ। আচ্ছা তুই থাক, তোকে আর কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি আছি এখানে। রোজিনা আর দাঁড়ালো না, সেলিনা সামিয়াকে বলল, সামিয়া, ওই 2 বাদর কোথায়? সেই 2 বাদর তো এখনো ঘুমিয়ে আছে বড় আম্মু। সেলিনা রাগান্বিত কণ্ঠে বললেন, পড়াচ্ছি ওদের ঘুম, বলে সেও চলে গেল। মেহেরিমা সিমিকে উঠিয়ে ওয়াশরুমের কাছে নিয়ে গেল। যা আম্মু, শাওয়ার নিয়ে আসো, আমি ড্রয়িং রুমে বসে আছি। সিমি মাথা নাড়িয়ে চলে গেল। মেহেরিমাও রুম থেকে বের হয়ে গেল। সিমি ওয়াশরুম থেকে সামিয়ার উদ্দেশ্যে বলল, সামু, আমাদের আবার হোস্টেলে ফিরে যেতে হবে। হ্যাঁ, পুরো 2 দিন হয়ে 3 দিনে পড়েছে। স্বাভাবিকভাবে যাব, হোস্টেলে উঠে বড় আব্বুকে জানিয়ে দেব। এছাড়া কাউকে কিছু বলবি না, ঠিক আছে? সামিয়া বলল। সিমি প্রায় 20 মিনিট পরে একেবারে রেডি হয়ে বের হয়ে আসলো। সে আসতেই সামিয়া গেল ওয়াশরুমে শাওয়ার নিতে। সিমি ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুল শুকিয়ে নিল, তারপর হিজাব পরলো। মুখে পন্ডস আর ঠোঁটে লিপ বাম দিয়ে বেডে বসে ফোন স্ক্রল করতে লাগলো। এর মধ্যে সামিয়াও বের হয়ে আসলো। সেও গুছিয়ে নিল নিজেকে। তারপর দুজনে একসাথে নিচে গেল। নিচে নেমে দেখলো যারা, রাত্রি, পিহু, মিহু সবাই বসে নাস্তা করছে। সামিয়া আর সিমিও বসলো তাদের সাথে। কেউ কোনো কথা বলল না, চুপচাপ খেয়ে উঠে গেল। সিমিরা বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। মিহু পিহু স্কুল কলেজে চলে গেল। বাড়ির মেয়েরা এইবার ডাইনিং টেবিলে বসে নাস্তা করে নিল। দুপুর 12টা। তখন উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো নিশান আর জিহান। তাদের দুজনকে আরও অনেক আগে ডাকা হয়েছে, কিন্তু তারা ওঠেনি। দুজনেই এসে ডাইনিং টেবিলে বসে টুকটাক কথা বলতে লাগলো। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ করলো। রোজিনা আর কিয়া কিচেন রুমে বসেই রান্না করছে। মেহেরিমা আর সেলিনা নিজের গেস্ট রুমে কাজ করছে। নিশান আর জিহান কথা বলছে। নিশান বলল, ইদ্রিসের কি অবস্থা? নাইট্রিক অ্যাসিডে পুড়েছে, ভাব কেমন হবে তাহলে? আয়ান আর অভি, ওদের কি অবস্থা? আছে ভালো, একবার তো দেখতেও যাসনি। কোথায় আছে এখন? বাড়িতে।
আচ্ছা রাতে দেখতে যাব। জিহান আর কিছু বলল না। নিশান বলে উঠল, তোর বোন কই, দেখছি না তো। নিশান, তোর মাথার তার ছিঁড়ে গিয়েছে, ভার্সিটিতে গেছে জানিস না? নিশান আর কিছুই বলল না। তখনই ডাইনিং টেবিলের উপরে রাখা রোজিনা চৌধুরীর ফোন বেজে উঠল। নিশান বলল, মেজো আম্মু, তোমার ফোনে কল এসেছে। কিচেন থেকে রোজিনা জবাব দিল, নিশান তুই ধর বাপ। নিশান বিরক্তিতে ফোন হাতে নিয়ে দেখে সিমি নামটা উজ্জ্বল করছে। নিশান রিসিভ করে কানে ধরতেই সিমি বলে উঠল, আম্মু, আমি আর সামু কিন্তু বাড়ি যাচ্ছি না। পরপর 2 দিন, প্রায় 2.5 দিন থেকেছি বাড়িতে। এখন হোস্টেলে যাওয়ার সময় হয়েছে, তাই আমরা চলে এসেছি। বড় আব্বুকে কল দিয়ে বলে দিয়েছি, এখন তুমি টেনশন করবে তাই তোমাকে জানিয়ে দিলাম। সিমির কথা শেষ হতেও নিশান কিছু বলল না। হাতে থাকা কাচের গ্লাসটা শুধু জোরে চেপে ধরল। জিহান তাকিয়ে আছে নিশানের দিকে, সে কিছু বুঝতে পারছে না। সিমি তার মায়ের কথা শুনতে না পেয়ে আবারও বলল, আম্মু রাগ করো না প্লিজ, আমি আবারও যাব তো ওই বাড়িতে, এমন করো না। সিমির বাকি কথা শেষ হওয়ার আগেই নিশান রোজিনার ফোনটা ফ্লোরে জোরে ফেলে দিল। অতিরিক্ত চাপ দেওয়ায় কাচের গ্লাসটাও ভেঙে গেল। কাচ ভেঙে নিশানের হাতে ঢুকে গেল। নিশান উঠে দাঁড়ালো। কাচ ভাঙার শব্দ আর মোবাইল ভাঙার শব্দ পেয়ে রোজিনা, কিয়া, মেহেরিমা আর সেলিনা বাইরে আসলো। এসে দেখলো নিশানের হাত থেকে রক্ত পড়ছে গল গল করে, ফ্লোর ভেসে যাচ্ছে রক্তে। সেলিনা এগিয়ে আসতেই নিশান উঠে দাঁড়ালো। প্যান্টের পেছনের পকেট থেকে একটা রুমাল বের করে সেটা হাতে জড়িয়ে নিয়ে হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল। নিশানকে এইভাবে যেতে দেখে জিহানও দৌড় দিল। এদিকে বাড়ির ভেতরে সবাই স্তব্ধ হয়ে বসে পড়ল। কি থেকে কি হলো কেউ বুঝে উঠতে পারছে না। নিশান বাইরে বের হয়ে তার বাইক নিয়ে জিহানের জন্য অপেক্ষা না করে ফুল গিয়ারে গাড়ি চালাতে লাগলো। উদ্দেশ্য ভার্সিটি। জিহানও নিজের বাইক নিয়ে নিশানের সাথে যেতে লাগলো। সিমিদের ক্লাস শেষ, তাই ওদের ছুটি হয়ে গিয়েছে 1টার সময়। যারা আর রাত্রি সিমিদের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। তারা চৌধুরী ম্যানশনে যাবে। সিমি আর সামিয়া একটা রিক্সা নিয়ে হোস্টেলের দিকে গেল। প্রায় 20 মিনিট পরে তারা হোস্টেলের সামনে এসে দাঁড়ালো। রিক্সার ভাড়া মিটিয়ে দুজনে উপরে গেল তাদের রুমে। রুমে গিয়ে বসতেই তারা বাইকের শব্দ শুনতে পেল। বেশি পাত্তা দিল না। এদিকে নিশানের বাইক থামলো মহিলা হোস্টেলের সামনে। সে দারোয়ানকে বলল, ঈশিতা জান, সিমি নামের যে মেয়েটা আছে এখানে, চেনেন আপনি তাকে? দারোয়ান একটু ভেবে বলল, হ্যাঁ চিনি তো। গুড। তো কোন জায়গায় তার থাকার কথা, বা কোন জায়গায় রুম? দারোয়ান একবার নিশানের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। তারপর সিমি কোন রুমে আছে বলে দিল। নিশান উত্তর পেয়ে ভেতরে ঢুকতেই বাধা দিল দারোয়ান। নিশান দারোয়ানকে পিছে ফেলে এগিয়ে গেল। হোস্টেলের মেয়েগুলো সব ঝাঁক দিয়ে নিশানের পিছু যেতে লাগলো। নিশান কাউকে পরোয়া না করে সোজা সিমির রুমের দরজার সামনে এসে টোকা দিল। সিমি আর সামিয়া বাইরে চিৎকার শুনতে পাচ্ছে। কে এলো যে চিৎকার করছে, আর কেই বা নক করছে? তাদের ভাবনার মধ্যে আবারও নক করলো নিশান। সিমি এবার উঠে এসে দরজা খুলে দিল। দরজা খুলে সামনে কে আছে দেখার আগেই শক্তপোক্ত একটা হাতের চর পড়ল তার ডান গালে। সিমির মাথা যেন ঘুরে গেল। সিমি হয়তো সত্যি এবার অজ্ঞান হয়ে যাবে। চর তো না, যেন বাঘের থাবা। 2 গালে হাত দিয়ে সামনে তাকানোর চেষ্টা করলো। চোখে পানি ভিড় করছে, তাই ঝাপসা লাগছে। চোখ বন্ধ করে আবারও তাকাবে, নিশান আরেকটা চর বসালো সিমির গালে। এইবার কান্না করে দিল, কান্নামাখা কণ্ঠে বলল, কে ভাই তুই? আমা। বাকি কথা শেষ করার আগে নিশান আবার একটা চর মারলো সিমির গালে। সিমি এবার বলে উঠল, আমার ব্যথা লাগছে, আপনি মারছেন কেন? কে আপনি? সিমি এইবার 2 গালে হাত দিয়ে চোখ পিটপিট করে সামনে তাকাতেই 500 ভোল্টের একটা শক খেলো। কারণ সামনে আর কেউ না, সত্যিই বাঘ দাঁড়িয়ে আছে। সিমি কিছু বলবে তখনই নিশান সিমিকে কোলে তুলে নেয়। সিমি কি করবে কি বলবে বুঝতে পারছে না। নিশান সিমিকে কোলে নিয়ে বের হয়ে গেল। সিমি হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু নিশান শক্ত করে ধরে আছে সিমিকে। হোস্টেলের বাইরে নিয়ে এসে সিমিকে নিয়ে বাইকে উঠল। সিমি একদম নিশানের বুকের মাঝে মিশে আছে। বলল, এই কি করছেন আপনি?
কোথায় বসালেন? আমি এখানে বসতে পারবো না। নিশান শান্ত কণ্ঠে বলল, তুই বসলেও কি না বসলেও কি, আমার হার্টবিট শান্ত আছে, এটাই অনেক। সিমি কিছু বলবে তখনই নিশান বাইকে টান দেয়। পড়ে যেতে নিলে নিশানকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, ও নিশান ভাই, আমার ভয় লাগছে। বিলিভ মি ইস্যু, আর একবার ভাই ডাক, তখন তোকে সত্যিই ফেলে দেব। সিমি কাঁদো কাঁদো স্বরে বলল, পড়ে যাচ্ছি তো। আরও শক্ত করে জড়িয়ে ধর, পড়বি না। সিমি তাই করলো, নিশানকে আরও শক্তভাবে জড়িয়ে ধরল। নিশানের গলায় মুখ গুজে দিয়ে রইল। সিমির কপালে নিশানের গলায় উঁচু কেমন যেন ঠেকল। একটু মাথা উঁচিয়ে ভালো করে তাকাতেই বুঝলো এটা অ্যাডামস অ্যাপল। সিমি আরেকটু তাকাতেই আবারও পড়ে যেতে নিলে শক্ত করে জড়িয়ে ধরল নিশানকে। নিশান বাঁকা হাসি দিয়ে নিজের মতো বাইক চালাতে লাগলো। এদিকে জিহান হোস্টেলে এসে দেখে সামিয়া বাইরে দাঁড়িয়ে আছে। জিহান সামিয়াকে বলল, অপেক্ষা করে লাভ নেই, ও ফিরবে না আর, বাড়িতে চলো। বলে জিহান সামিয়াকে নিজের বাইকে উঠতে বলল। সামিয়া আনইজি ফিল করতে লাগলো, তাও উঠে বসলো। জিহান বলল, ধরে বসো। সমস্যা নেই। জিহান কিছু না বলে বাইক চালাতে হালকা ব্রেক লাগাতে সামিয়া একদম জিহানের কাছাকাছি চলে আসলো। জিহানের পেটে হাত দিয়ে ধরে রাখলো। জিহান বলল, প্রথমেই বলেছিলাম ধরে বসতে, সরি সরি। বলে একটু সরে গিয়ে জিহানের কাঁধে হাত দিল সামিয়া। জিহানও চৌধুরী ম্যানশনের দিকে রওনা হলো।